গ্রেফতার নয় আত্মসমর্পণ, 4 দিনও গ্রেফতার নয় আক্তার আলী। কোর্টে গিয়ে আত্মসমর্পণ আক্তার আলীর। আরজি করে দুর্নীতিতে অভিযুক্ত আক্তার আলী। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, যে প্রশ্নটা বারবার জোরালো হয়েছে যে কেন গ্রেফতারিতে গড়িমসি, একেবারে এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন অন্যান্য যে 5 জন অভিযুক্ত রয়েছে তাদের আইনজীবীরা। শুক্রবার একজনের বিরুদ্ধে, আক্তার আলীর বিরুদ্ধে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হলো, কিন্তু শুক্রবার পরে আজকে মঙ্গলবার এই মাঝের 4 দিন কেন গ্রেপ্তার করা হলো না, কেন সিবিআই থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করলো না, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠছে। এবং শনিবার তিনি আত্মসমর্পণের জন্য তার আইনজীবী আসার কারণে তিনি আবেদন করতে পারেননি। আজকে আবারও আক্তার আলী স্পেশাল সিবিআই কোর্টে আত্মসমর্পণের জন্য তিনি এসেছেন এবং তার আইনজীবীর তরফে আদালত সূত্রে খবর ইতিমধ্যেই আত্মসমর্পণ করতে চেয়ে আবেদন জমা দিয়েছে। এবং এখানেই বারবার যে প্রশ্ন উঠে আসছে, তাহলে মাঝে এই 4 দিন সময় পেল সিবিআই, কেন আক্তার আলীকে গ্রেফতার করলো না? আক্তার আলী শুক্রবার যখন দুপুর 12:30টার সময় কোর্টের তরফে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট যখন ইস্যু করা হচ্ছে, তখন আক্তার আলী আন্দোলনের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। সেক্ষেত্রে সিবিআই চাইলেই, আইনজীবী মহল মনে করছে সিবিআই চাইলে আইনের যে প্রসেস রয়েছে বা আইনের যে প্রক্রিয়া রয়েছে তাকে কোর্ট অ্যারেস্ট করে আদালতের কাছে এসে সিবিআই বলতে পারতো যে আমরা নার্সিংহোমে আক্তার আলীকে সোন অ্যারেস্ট করলাম এবং সেখানে নজরবন্দি করে রাখা হয়েছে, সুস্থ হলে আদালতে আমরা পেশ করবো। সিবিআই সেটি করলো না। শনিবার যখন সে হাসপাতাল থেকে ছাড়াতে আদালতে এলো আত্মসমর্পণ করার জন্য, প্রায় 1 ঘন্টার বেশি সময় আক্তার আলী আদালত চত্বরে ছিলেন। সেই সময় সিবিআই আধিকারিকরা এসে তাকে গ্রেফতার করতে পারতেন, করলেন না। রবিবার দিন তার বাড়িতে গেলেন, আক্তার আলী নেই, চুপচাপ ফিরে এলেন। গতকাল প্রায় 6 ঘন্টা আক্তার আলী কখন আত্মসমর্পণ করবেন তার অপেক্ষায় তদন্তকারী অফিসার কোর্টেই বসে থাকলেন। এই যে কিন্তু বারবার প্রশ্ন হচ্ছে। আজকে আক্তার আলী আদালতে এসছে এবং আদালত সূত্রে খবর ইতিমধ্যে তার আইনজীবী স্পেশাল সিবিআই কোর্টে আক্তার আলী আত্মসমর্পণের যে আবেদন সেটা জমা দিয়েছে। বেশ, 3 দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার। শিলিগুড়ির মাটিগাড়ায় রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য। ত্রিকোণ প্রেমের বিবাদে খুনের অভিযোগ সামনে আসছে। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কিভাবে এই খুনের ছক কষা হয় এবং নেপথ্যে কি কারণ উঠে আসছে? যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিহতের দিদির তার যেটা অভিযোগ, এই ত্রিকোণ প্রেমের জেরে কিন্তু খুন, এবং 1 মাস খানেক আগেই কিন্তু এই নিহত ছাত্রের সঙ্গে পাড়ারই এক বন্ধুর বচসা হয়। সেই সময় একে অপরকে দেখে নেবে বলে হুমকিও দেয়, কিন্তু তারপর গত শনিবার থেকে আচমকা নিখোঁজ হয় এই নিহত পড়ুয়া, এবং তাকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় তার বাড়ির থেকে অনেকটা দূরে শুকনা জঙ্গলের কাছে। সেখানে তাকে মারধর করা হয়, পিলচয় ঘুষি, এবং তারপর তার মূল যে অভিযুক্ত সে তার কোমরের বেল্ট খুলে এই স্কুল পড়ুয়ার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে অভিযোগ উঠে এসেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে মাটিগাড়া থানার পুলিশ, এবং ইতিমধ্যেই কিন্তু এক নাবালককে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার সময় নাবালক সেখানে উপস্থিত ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে, এবং তাকে জেরা করেই কিন্তু কোন জায়গায় খুন হয়েছে এবং সেখান থেকে গিয়েই কিন্তু নিহত ছাত্রের দেহ উদ্ধার হয়। গোটা ঘটনা নিয়ে মাটিগাড়া শিমুল থানায় উত্তেজনা রয়েছে। হয়তো বন্ধু বান্ধবের বাড়ি গেছে, কাল রাতে তাকে যাদেরকে সন্দেহ করা হয়েছে তখন ও স্বীকার করে না, রাত 2:30টার দিকে গিয়েছিল। সে স্বীকার করেছিলাম, আর আরেকজন ছিল, 3 জন মিলে আমরা নিয়ে গেছি টোটোওয়ালার। তো কোথায় নিয়ে গেছি দেখা বিবাদ হয়, অফিসার গুলো বলছে, আমরা বলার পরে ওরা নিজেরা দেখিও নাই। আমরা তো আগে জানতাম না, পরে শুনলাম একটা মেয়ে নিয়ে নাকি ছানবিন করে 10 থেকে খোঁজা শুরু করছি। ছানবিন করার পরে আচ্ছা আছে আশেপাশে বন্ধু বান্ধবের বাড়ি, রাত্রে বুঝতে মোটামুটি 2-2:30টার দিকে সে বডি মিলছে। একদিকে আপনারা দেখলেন ত্রিকোণ প্রেমের জেরে খুন, আর এবার দেখাবো মাত্র 30 টাকা। মাত্র 30 টাকার জন্য স্ত্রীকে খুন। হারোয়ার ঘটনা। রাতে 30 টাকা নিয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে বচসা হয়, আর তারপর পাড়াপড়শিদের হস্তক্ষেপে সাময়িকভাবে বিবাদ মেটে, কিন্তু তারপর ঘটে যায় নৃশংস এক ঘটনা। অনুপম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, কি জানা যাচ্ছে? এই যে হারোয়া থানার পশ্চিমপাড়া এলাকার ঘটনা, এখানে রবিউল ইসলাম বলে এক যুবক, তার স্ত্রী রুবিয়া সুলতানা, তাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ তার বিরুদ্ধে। এবং যেটা সামনে আসছে বা যেটা এলাকার মানুষ থেকে তার পরিচিতি পাড়া প্রতিবেশী সবাই যেটা অভিযোগ তুলছে, যে মাত্র 30 টাকা নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত। তার কারণ এই যে রুবিয়া সুলতানা এবং রবিউল
ইসলামের যে সন্তান, সে যে গৃহ শিক্ষকের কাছে পড়তো, সে 30 টাকা পায়, সে তাগেদা করছিল, তার কাছে চাচ্ছিল, এবং সেই নিয়ে রুবিয়া সুলতানা তার স্বামীকে বেশ কয়েকবার বলে, এবং এই 30 টাকা নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, এবং সাময়িকভাবে এলাকার যেসব গ্রামবাসীরা রয়েছে তারা সাময়িকভাবে সেটা মীমাংসাও করে দেয়। কিন্তু তারপরেও রাত্রে রুবিয়া সুলতানের সঙ্গে তার স্বামীর সঙ্গে ব্যাপক গন্ডগোল ঝামেলা হয়, এবং তারপরে এই রবিউল ইসলাম তার স্ত্রীকে গলা টিপে খুন করে বলেই কিন্তু অভিযোগ। এবং ইতিমধ্যে হারোয়া থানার পুলিশ রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে এবং রুবিয়া সুলতানের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। উল্টো দিকে এই যে রবিউল ইসলামের এই যে পাশবিক যে মনোভাব বা এই যে এতে কিন্তু এলাকার মানুষ রীতিমতো ক্ষুব্ধ। রবিউল ইসলাম একেবারে নৃশংস এক ঘটনা। বৌমা যাবার পরে শাশুড়ি দরজা খুলিনি, তারপর আমাদের কমিটি গিয়ে দরজা খুলে দিল। রাত্রিবেলা ওকে মারধর করে এবং গলা টিপে হত্যা করে নিজের সিলিন্ডার, হারোয়া থানায় এসে নিজের সিলিন্ডার পুরো স্বীকারোক্ত হয়েছে। আমরা গ্রামবাসী সবাই আমরা সেই মহিলার পক্ষ থাকবো, তার 2টো বাচ্চা আছে, যারা দোষী তাদের তো সাজা হবেই। আর এবার নজর রাখবো মুর্শিদাবাদের সাগরপাড়ার দিকে, কারণ সেখানে রীতিমতো সংঘর্ষ, জানিয়ে উত্তেজনা দানা বেঁধেছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, মুর্শিদাবাদের সাগরপাড়ায় সংঘর্ষ। সাগরপাড়ার ধনিরামপুর বাজার এলাকায় রীতিমতো মারপিট, এবং সেই মারপিটে জখম দুপক্ষের 4 জন। হামলা, পাল্টা হামলা। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, কি কারণে এই সংঘর্ষ এবং এই দুপক্ষ আসলে কারা? সামান্য জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের সাগরপাড়ার ধনিরামপুর বাজার এলাকা সকালবেলাতেই রহিম শেখ তার জমি রয়েছে, তার পাশেই নাজমুল শেখ সে দখল নিতে আসে বলে অভিযোগ। রহিম শেখের পিসি সেই জমি বিক্রি করেছে এবং এই নিয়ে গন্ডগোল কিন্তু দীর্ঘদিন ধরেই চলছিল। তারপরে আজকে সকালবেলাতে যখন নাজমুল শেখ তার লোকজন নিয়ে আসে, তারপরেই তাদের মধ্যে বচসা, হাতাহাতি, তারপরে কিন্তু লাঠালাঠি শুরু হয়ে যায় এবং ঘটনায় 4 জন আহত হয়। তাদেরকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় সঙ্গে সঙ্গে সাগরপাড়া থানার পুলিশ চলে আসে এবং 5 জনকে আটক করে, এবং 2 পক্ষ থেকে কিন্তু অভিযোগ দায়ের করেছে সাগরপাড়া থানায়। গোটা ঘটনা তদন্ত করছে সাগরপাড়া থানার পুলিশ। বেশ, রাস্তাতে উঠছি তো আমার বাড়ির সামনে ভ্যানে করে সাথে বাসানে পুঁততে গেছে। কারা? শামসুদ্দি, দশরথ আর ওই মহি, আরো 10-15 জন এসে ঘিরতে লেগেছে। আমি আমার বাধা দিয়েছি, আমাকে এসে পিছন থেকে এসে মারতে গেছে, হাসি দিয়ে লাঠিতে মারতে লেগেছে। আমি ধরতে গেছি, গলাতে মারতে হতে আমার হাতে মারিয়ে দিয়েছে। জমিটা কার? আমার রহিম, জলিল আর ফজলু আর ফুলসার আমির, এই 6 জনের জমি। সকালবেলা ওরা কি করতে এসেছিল? ওরা দখল করতে এসেছিল জোর করে। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আগে 2বার এসেছি। আজকে জানাবেন অভিযোগ? হ্যাঁ, আজও জানাবো। আর এবার আমরা নজর রাখবো আলিপুরদুয়ারের ভোলার ডাবরির দিকে। একটি ছবি দেখায় আপনাদের, দেখুন এক যুবককে বেধড়ক মারধর করা হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, জুতো পেটা পর্যন্ত করা হচ্ছে। অভিযোগ কাদের বিরুদ্ধে? সরাসরি বিজেপি নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ। বিজেপির পার্টি অফিসের সামনেই এভাবে মারধর করা হয়েছে, সেই অভিযোগ সামনে আসছে। আলিপুরদুয়ারের ভোলার ডাবরির এক যুবককে বেধড়ক মার। রাজকুমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রাজকুমার, যে ভিডিও আমরা দেখছি, এক যুবককে বেধড়ক মারধর করা হচ্ছে, জুতো পেটা করা হচ্ছে, কারণ কি? যারা মারছেন তারা কারা? দেখো, এই যে যুবককে মারধর করা হচ্ছে, জুতো পেটা করা হচ্ছে, যে ছবি আমরা দেখাচ্ছি প্রকাশ্য রাস্তায় কিন্তু এই যুবককে এভাবে মারধর করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে হচ্ছে আলিপুরদুয়ার শহরের যে বিজেপির যে জেলা কার্যালয়, অর্থাৎ আলিপুরদুয়ার যে ট্রান্সপোর্ট এলাকা, সেই ট্রান্সপোর্ট এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। যারা মারধর করছেন তারা কিন্তু বিজেপির নেতা এবং নেত্রী রয়েছেন। এই দলে যেমন রয়েছে বিজেপির যে জেলা সহ সভাপতি যিনি রয়েছেন বিজেপি নেত্রী মানসী বর্মন, তেমনি জেলা কার্যালয়ের যে সম্পাদক রয়েছে শঙ্কর সিংহ, তিনিও রয়েছে। এছাড়াও কিন্তু বিজেপির মন্ডল সভাপতি এবং বিজেপির কর্মীরা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে। আর যাকে মারধর করা হয়েছে সেই যুবকের নাম সম্রাট
শর্মা চৌধুরী, তার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার শহর লাগোয়া ভোলারডাবরিতে। অভিযোগ, এই যুবক হচ্ছে বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে বিজেপির যে মহিলা কর্মী তাদেরকে কটূক্তি করেছেন, এবং শুধু তাই নয়, তিনি ভিডিও করছিলেন এবং বিজেপির বিরুদ্ধে নানা কুকথা অকথা বলছিলেন। বেশ, বিজেপি ক্ষমতায় আসে নাই, তাতেই এই বিজেপির রূপ দেখবে লোক। আপনি কোন পেপারে আছেন? কোন পেপারে নয়, আমি একে নিউজ বাংলা ডিজিটাল মিডিয়ার সাংবাদিক। দেখেন আপনারা সাংবাদিক দেখছেন তো, এইভাবে শঙ্কর সিনহা পার্টি অফিসে মধুচক্র চালায়। আমি খবরটা করেছি আজকে, খবরের জন্য আমাকে দৌড়ে এসে আক্রমণ করতে। ও মাঝে মধ্যেই প্রেসিডেন্টকেও গালিগালাজ করে, আমাদের মহিলাদের গালিগালাজ করে, পার্টি অফিসে নাকি মধুচক্র চলে। আমি তো সারাক্ষণ পার্টি অফিসে থাকি, একটা লোক বিড়ি সিগারেট পর্যন্ত খেতে দেয় না এই অফিসে। এইসব আলফাল অভিযোগ করে, কার থেকে পয়সা খেয়ে না কার থেকে তোলা খেয়ে এইসব জিনিস বিজেপির নামে অভিযোগ করছে জানি না। জনতার ক্ষিপ্রতা ওকে কিছু মারচর থাপ্পড় মেরেছে, পাবলিকও মেরেছে। কারো থেকে পয়সা নিয়ে এসব কথাবার্তা বলে বিজেপি নাম খারাপ করবার চেষ্টা করছে।